নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের বোল বা কাঁচের বোল থেকেই থাকে, তবে অনেক সময় দেখা যায় এই ধরনের বোলের কোনো কিছু ঢাকনা থাকে না। তবে এই বোলগুলোর মধ্যে আমরা যদি কোনো কিছু জিনিসপত্র রেখে থাকি, তখন আলাদা করে প্লেট কিন্তু ঢেকে রাখতে হয়, বিশেষ করে যখন আমরা ফ্রিজে রাখি। তবে যখন প্লেটের প্রয়োজন হয় তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। তবে এই বোলের ঢাকনা আপনারা কিভাবে বানিয়ে নেবেন, এখানে আমি নিয়েছি একটা জারের ঢাকনা আর নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা। যখন আমাদের জার বা কন্টেনার ভেঙে যায় তখন কিন্তু এই ঢাকনাগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। কন্টেনার বা জারের ঢাকনা ফেলে না দিয়ে আপনারা কিন্তু বোলের লিড বানিয়ে নিতে পারেন। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ওষুধের যে খালি ঢাকনাগুলো হয়ে থাকে সেগুলো, আর নিয়েছি এখানে আমি ফেভিকল আঠা, আপনারা ফেভিকুইকও নিতে পারেন। এইভাবে করে বেশ কিছুটা আঠা দিয়ে দিচ্ছি, তারপর এরকম করে নিচ্ছি। এবার ওষুধের যে ঢাকনাটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে এইভাবে করে চেপে দেব। ঠিক একইভাবে আরও একটা ঢাকনার মধ্যে বেশ কিছুটা আঠা এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর ওষুধের যে ঢাকনাটা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে করে রেখে দেব আমি 5 মিনিটের জন্য, যাতে করে খুব ভালোভাবে আঠাটা শুকিয়ে যায় আর ঢাকনাটাও কিন্তু এর মধ্যে লেগে যায়। 5 মিনিট কিন্তু হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু আঠাটা শুকিয়ে গেছে। এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, যখন আপনারা বোলের মধ্যে কোনো কিছু জিনিসপত্র রাখবেন আর সেটা যদি ফ্রিজে রাখেন, এইভাবে করে আপনারা কিন্তু এই ঢাকনাগুলো লিড হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। পা পোষ বা ডোরমেট আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই দরজার সামনে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন পা পোষের মধ্যে যখন আমরা পা দিই, এইভাবে করে পা পোষটা স্লিপ করতে থাকে। আর যদি এটা বাচ্চাদের সাথে হয়ে থাকে, অনেক সময় তাদের পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা পা পোষ বা ডোরমেট দরজার সামনে দেওয়ার আগে এমন কিভাবে রাখবেন যাতে করে পা স্লিপ কোনোভাবেই করবে না, এমনকি পা পোষটাও এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ডবল সাইজের টেপটাকে প্রথমে আমি উল্টো করে নেব। তারপর যে ডবল সাইজের টেপটা রয়েছে সেটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি। এবার এই যে সাইডের মধ্যে এইভাবে করে একটা দিয়ে দেব, উল্টো সাইডেও আরেকটা আমি এইভাবে লাগিয়ে দেব। তারপর কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নেব। এবার আমরা পাপোশটাকে এইভাবে করে সেট করে দিচ্ছি। আপনারা যে জায়গার মধ্যে পাপোশটা দেবেন ঠিক সেই জায়গায় সেট করে দেবেন। তারপর দেখবেন পাপোশটা কিন্তু এমনভাবে মেঝের মধ্যে আটকে যাবে, কোনোভাবেই কিন্তু পাপোশটা স্লিপ করবে না। আর বাচ্চারা কিন্তু পাপোশে পা দিয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। গ্যাস সিলিন্ডার রান্নাবান্না করার জন্য কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে অনেকেরই দেখবেন গ্যাসের সিলিন্ডার একটা থাকে। তাছাড়াও যখন গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে গ্যাসের সিলিন্ডারটা কখন লাগিয়েছি, যার কারণে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যখনই গ্যাসের সিলিন্ডারটা ওভেনের সাথে লাগিয়ে নেবেন, তার আগে আপনারা কি করবেন, গ্যাস সিলিন্ডার ওপরে কিন্তু ডেটটা লিখে নিতে পারেন। তবে আমরা কিন্তু এই কাজটা চকের সাহায্যেও করতে পারি, কিন্তু সবার কাছে সব সময় চক কিন্তু থাকে না। তবে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আমাদের অনেকেরই কাছে থাকে, সাদা ধরনের মেডিসিনই নেওয়ার চেষ্টা করবেন। তারপর গ্যাস সিলিন্ডারের এই যে সাইডে এইভাবে করে ডেটটা যদি আপনারা লিখে রাখেন, তাহলে দেখবেন তাহলে কিন্তু আপনাদের ডেটটা মনে থেকে যাবে আর শেষ হওয়ার আগে গ্যাস সিলিন্ডার আপনারা বুকিং করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী
পরবর্তী টিপসে হলো গ্যাসের সিলিন্ডার নিয়েই। গ্যাসের সিলিন্ডার যখন আমাদের বাড়িতে দিয়ে যায় তখন কিন্তু সিলিন্ডারটা অনেকটাই ভারী থাকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গ্যাসের সিলিন্ডারটা কিন্তু ভর্তি রয়েছে। আমরা যদি এই গ্যাসের সিলিন্ডারটা টেনে নিয়ে যাই অনেক সময় আমাদের মেঝের মধ্যে দাগ হয়ে যায়। তাছাড়াও আমরা কিন্তু খুব সহজে এই সিলিন্ডারটা সরিয়ে নিতে পারি না। তবে আপনারা কিভাবে এই গ্যাসের সিলিন্ডারটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি একটা পুরনো আসনটাকে এইভাবে করে মেঝের মধ্যে বিছিয়ে নিয়েছি। তারপর গ্যাসের সিলিন্ডার যদি এইভাবে করে আসনের মধ্যে রেখে দিই তাহলে কি হবে, অনেক সময় দেখবেন আমরা গ্যাসের সিলিন্ডার একটা জায়গার মধ্যে রাখার কারণে মরচে বা জংয়ের দাগ পড়ে যায়। যদি এইভাবে রেখে দিই মরচে বা জংয়ের দাগ পড়বে না। তাছাড়াও গ্যাসের সিলিন্ডারটা কিন্তু আমরা এইভাবে করে কোনা করে যদি টেনে নিই তাহলে দেখবেন খুব সহজে টেনে নিতে পারবো একটা জায়গা থেকে অন্য জায়গা রাখার ফলে আমাদের কিন্তু মেঝের মধ্যে একটা জং বা মরচের দাগ পড়বে না। তাছাড়াও ডাইরেক্ট গ্যাসের সিলিন্ডারটা টেনে নিলে মেঝের মধ্যে দাগ পড়ে যায়, সেই দাগও পড়বে না। এমনকি এইভাবে আমরা যদি গ্যাসের সিলিন্ডারটা রাখি ভারী হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা কোনা করে খুব সহজে টেনে নিতে পারবো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা গ্লাস। আমরা যখন বাচ্চাদের গ্লাসের মধ্যে দুধ খেতে দিই, সেটা স্টিলের গ্লাস হোক কি কাচের গ্লাস, দেখবেন হাত স্লিপ করে তাদের অনেক সময় গ্লাস কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কাচের গ্লাস হয়ে থাকে সেক্ষেত্রে গ্লাসটা তো ভেঙে যায়, দুধটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই বাচ্চাদেরকে দুধ খেতে দেবেন তার আগে এমন কি করবেন যাতে করে তাদের হাত স্লিপ কোনোভাবেই করবে না। এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে গ্লাসের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো রাবার ব্যান্ড দিয়ে দিচ্ছি, আপনারা 3টে রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। তারপর যদি আপনারা বাচ্চাদেরকে দুধ খেতে দেন তাহলে দেখবেন ওদের হাত স্লিপ করে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। রাবার ব্যান্ডেই কিন্তু ওদের হাতটা আটকে থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিনটাকে জল দিয়ে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গরম জলেরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন সোয়াবিনটা খুব ভালোভাবে ভিজে যাবে। এবার সোয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে আমি খুব ভালোভাবে চেপে বের করে নিয়েছি। এবার এই সোয়াবিনগুলো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে এটাকে সাইডে সরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এবার এই যে সোয়াবিনগুলো রয়েছে এই জারের মধ্যে আমি দিয়ে দেব। তবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। আপনারা যদি ছোট মিক্সার জার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দুবার এইভাবে করে কিন্তু আপনারা মিক্সারটা চালিয়ে নেবেন। তবে এটা কিন্তু একটু থেমে থেমে চালাবেন, একবারে কিন্তু গুঁড়ো করে দেবেন না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একদম কিন্তু মিহি গুঁড়ো করিনি, হালকা দানা দানা রয়েছে। যখন এটা মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এই যে গুঁড়োটা করে রেখেছি সোয়াবিনের সেটাকে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তাছাড়াও সন্ধ্যাবেলায় দেখবেন অনেক সময় আমাদের কিন্তু মুখরোচক কোনো না কোনো কিছু খেতে ইচ্ছা করে, তখনও কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচের মতো আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ধনেপাতা। আপনারা যদি এখানে নিরামিষ বানিয়ে থাকেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা এখানে লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি সামান্য পরিমাণের জিরে গুঁড়ো। যে উপকরণগুলো আমি এখানে দিচ্ছি এগুলো কম বেশি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে আনাই থাকে। ধনেপাতা না থাকলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লেবুর রস, লেবু না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু টমেটো সসও 1 চামচ ব্যবহার করতে পারেন। এটা বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে সবার কাছে সব সময় কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো থাকে না, যার কারণে এখানে আমি ময়দা দিলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। যদি আপনারা জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু
কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলা বা মিট মশলারও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু জলের আমার প্রয়োজন হয়নি। এবার হাতটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের তেল। আপনারা সর্ষের তেল, সাদা তেল যে কোনো কিছু নিতে পারেন। খুব ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নেব। তারপর প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নেওয়ার পর দুটো হাত দিয়েই প্রথমে গোল করে এইভাবে চেপে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা কাবাব বানিয়ে থাকি ঠিক সেইভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা এর থেকে ছোট অথবা বড় বানিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজেই করেছি। একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন আমাদের হাতে কিন্তু এতটাও সময় থাকে না যে আমরা অনেক কিছু রান্নাবান্না করতে পারি। তবে আপনারা যদি ডাল বানিয়ে থাকেন সেক্ষেত্রে গরম ভাতের সাথে এইভাবে যদি কিছুটা কাবাব বানিয়ে নেন তাহলে দেখবেন আর কিছু কিন্তু লাগবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইও ব্যবহার করতে পারেন। তবে এখানে যেহেতু তেল আমি খুব কম পরিমাণের ব্যবহার করব, যার জন্য এখানে একটা তাওয়া বসিয়েছি। তো 2 চামচের মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে চারিদিকে আমি এইভাবে করে ছড়িয়ে দেব। এবার যে কাবাবগুলো আমি বানিয়ে রেখেছি সেই কাবাবগুলো এইভাবে করে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। কাবাবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব কম পরিমাণের তেল দিয়েছি। এবার এই কাবাবগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি এইভাবে করে একটু ঠিক করে নিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব নিচের দিকটা একটু ভাজার জন্য। আর যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি নিয়ে নিয়েছি এখানে আরও একটা চামচ আর খুন্তি এইভাবে করে উল্টে দিচ্ছি। কেন কি এখন অনেকটাই নরম রয়েছে, আমরা যদি খুন্তির সাহায্যে উল্টাতে যাই তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কাবাবগুলো কিন্তু এইভাবে করে উল্টো করে নিয়েছি। এবার কিছুক্ষণ এইভাবে করে রাখার পর খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। এখন হাইতে করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, ভেতরটা ভালোভাবে হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কাবাবগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কাবাবগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তারপর সার্ভ করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সন্ধ্যাবেলা আপনারা কিন্তু চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারেন। তাছাড়াও গরম ভাতের সাথে যদি ডাল থাকে আর এইভাবে যদি একটা কাবাব বানিয়ে নেন তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কড়াইয়ে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে আমাদের কড়াই কিন্তু এইভাবে করে পুড়ে যায়। তবে সব সময় যে এইভাবে পুড়ে তা কিন্তু নয়, কখনো কখনো পুড়ে যায়। তবে পোড়া কড়াই মাজতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়। তাছাড়াও অনেকক্ষণ ঘষা মাজা করার পরেই কিন্তু আমরা এই কড়াইটি পরিষ্কার করতে পারি। তবে আপনারা কিভাবে ঘষা মাজা ছাড়াই খুব সহজেই কড়াইটি পরিষ্কার করে নেবেন, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের গরম জল। আর সাথে সাথেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে পোড়াগুলো রয়েছে সেগুলো হালকা করে কিন্তু উঠে যেতে শুরু করবে। এখানে আমি নিয়ে নিয়েছি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। একটা মেডিসিন এখান থেকে আমি দিয়ে দেব। মেডিসিন যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের ডিটারজেন্ট। তারপর এইভাবে করে একটু মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন মেডিসিনটা কিন্তু গলে যেতে শুরু করছে। এইভাবে করে 2 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা 2 মিনিট কিন্তু হয়ে গেছে। জলটা কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাঁড়াশি দিয়ে এইভাবে করে ধরে নিয়েছি। তারপর নিয়েছি একটা খুন্তির সাহায্যে যদি আমরা এরকম করে দিই তাহলে দেখবেন বাকি যে পোড়াগুলো রয়েছে খুব সহজেই কিন্তু উঠে যাবে। যেহেতু এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন
বেকিং সোডা, সামান্য পরিমাণে ডিটারজেন্ট দিয়েছি। এগুলো একত্রিত হয়ে যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যতটা পোড়া দাগ ছিল সেগুলো কিন্তু সব উঠে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাচ্ছেন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে যে পোড়াগুলো ছিল সেগুলো কিন্তু এখন উঠে গেছে। এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট। এইভাবে করে আমি হালকা করে ঘষে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে পোড়াগুলো রয়েছে সেগুলো তো উঠে যাবেই। এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইয়ের ওপরে একটা দেখবেন কালচে ভাব চলে আসে। আমরা যদি ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে করে ঘষে নিই সেটাও কিন্তু উঠে যাবে। কিন্তু আমি আগে বেকিং সোডা, এক্সপায়ার ওষুধ আর ডিটারজেন্ট ব্যবহার করেছিলাম, যার কারণে এখানে ভিম বার সাবান বা ভিম বার জেল কিন্তু ব্যবহার করিনি। আর কড়াইটা পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।